Dear friends, I hope every one of you is having a great time. আজকে আমাদের ডিসকাশনের টপিকটা তোমরা অলরেডি থাম্বনেল থেকে দেখে নিয়েছো। আজকে আমরা ক্লজ নিয়ে ডিসকাশন করব। ক্লজেস অ্যান্ড ফ্রেজেস দুটো টপিক কিন্তু খুব কাছাকাছি, কিছু সাদৃশ্যদের মধ্যে রয়েছে রিজেমব্লেন্স। তো এই দুটো নিয়ে আমরা একটু একসঙ্গে ডিসকাস করে নেব, কিন্তু মূল টপিক হবে আজকে আমাদের ক্লজেস, ঠিক আছে? এবং ক্লজেস হচ্ছে এমন একটি টপিক যেখানে আমি পড়ানোর ক্ষেত্রে বা নিজে যখন স্কুলে পড়তাম প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি যে 99% স্টুডেন্টস খুব কনফিউজড হয় ডিফারেন্সিয়েট করতে, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কন্ডিশনাল ক্লজ, রিলেটিভ ক্লজ, এগুলো কিন্তু খুব কনফিউজিং। তো আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আশা করি সেই প্রবলেমটা হবে না, কারণ খুব সুন্দরভাবে এবং খুব সিম্পলেস্ট ওয়েতে আমরা এটাকে বুঝতে চেষ্টা করব, ঠিক আছে? আরেকটা ব্যাপার একটু তোমাদের বলে নেওয়া ভালো এখানে, যে ক্লজ নিয়ে ডিসকাশন করতে গেলে আমরা কিন্তু বারবার দেখব কয়েকটা গ্রামারের অন্য টপিকস উঠে আসছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, এবং মূলত সেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অবজেক্টিভ, এই 5টা পার্ট কিন্তু বারবার উঠে আসবে পার্ট অফ স্পিচের, ঠিক আছে? এবং তার সঙ্গে ফাইনাইট, নন ফাইনাইটটাও কিন্তু কোথাও বারবার আমরা দেখতে পাবো। তো এই যে টপিকগুলো রয়েছে, ক্লজ, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, পার্ট অফ স্পিচ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এর পরবর্তীকালে যখন আমরা করব তখন কিন্তু আমরা দেখব এই 4টে টপিক কিন্তু খুব ইন্টার রিলেটেড, একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। একটা যদি কমপ্লিট নলেজ না থাকে তোমার, তাহলে আরেকটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো তোমরা যারা ফাইনাইট, নন ফাইনাইটের ক্লাসটা করোনি, আমরা আমাদের আগের ক্লাসেই এই ক্লাসটা নিয়ে ডিসকাস করেছি, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব নিয়ে। আমার সাজেশন হবে তোমরা কিন্তু ওই ক্লাসটা একটু দেখে নিও, তারপর ফ্রেজ এবং ক্লজের পার্টটা দেখো, তাহলে তোমাদের জন্য অনেক ইজিয়ার হবে বুঝতে। Without further ado, let's go straight to the board. My name is Shubhamoy and you guys are watching Laughing English. I welcome you all with a very big heart to this channel. তাহলে বন্ধুরা, ফ্রেজের বাংলা মানেটা হচ্ছে শব্দগুচ্ছ, ক্লজের কিন্তু বাক্যাংশ, ঠিক আছে? শব্দগুচ্ছ বললে আমাদের কি মনে পড়ছে? শব্দগুচ্ছ মানে কয়েকটা শব্দ একসঙ্গে বসবে, পাশাপাশি থাকবে, একগোছা শব্দ বলতে পারো, বা কতগুলো শব্দের সমষ্টি, ঠিক আছে? কয়েকটা শব্দ লিখে আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে কিছু জিনিস লেখা রয়েছে, কিন্তু এখানে আমাদের এখন ফোকাস করার দরকার নেই, আগে আমরা বুঝে নিই, তারপর এটা বুঝবো। আমি লিখলাম টাউন, আওয়ার, ইন, কতগুলো শব্দ পাশাপাশি আমি বসালাম, ঠিক আছে? কয়েকটা শব্দের সমষ্টি হলো। টাউন মানে শহর বা নগর, আওয়ার মানে আমাদের, ইন মানে মধ্যে বা ভেতরে। শহর আমাদের মধ্যে, কোনো মিনিং হচ্ছে? তাহলে কি আমরা কিভাবে বুঝবো যে এটা ফ্রেজটা ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এটা কোনো মানেই হলো না, কিছুই বুঝতে পারলাম না, আমরা কতগুলো শব্দ বসিয়ে দিলাম, এ কিন্তু ফ্রেজ নয় মোটেও। তাহলে এবার আমরা এই ফার্স্ট পয়েন্টটায় যাব। দেখো, আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ মিনিং, কয়েকটা শব্দ পাশাপাশি বসবে কিন্তু তার একটা কমপ্লিট মিনিং থাকবে, তখন কিন্তু আমরা সেটাকে ফ্রেজ বলবো। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি এরকম লিখি যে ইন আওয়ার টাউন, দেখো তো মানে হয় কিনা এটার? আমাদের শহরে, একটা মিনিং আসছে, তাহলে এটা কিন্তু একটা ফ্রেজ হলো, এটা কিন্তু কোনো ফ্রেজ নয়, ঠিক আছে? কারণ যা তা কতগুলো শব্দ আমি বসিয়ে দিয়েছিলাম, কোনো মানেই হচ্ছিল না। যখন আমি বললাম ইন আওয়ার টাউন, তখন কিন্তু এটার মানে হয়ে গেল আমাদের শহরে, এবং এটা একটা ফ্রেজ। এবার আমরা 2 নম্বর পয়েন্ট একটু লক্ষ্য করি। ইট ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব টুগেদার। তাহলে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখেছি? যে প্রথমে সাবজেক্ট বসে, তার সঙ্গেই পাশাপাশি বসে কে ভার্ব। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে বলছে যে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু একসঙ্গে বসবে না, টুগেদার মানে একসঙ্গে, পাশাপাশি সাবজেক্ট এবং ভার্ব কিন্তু বসবে না। তাহলে কেমন হবে? তাহলে ভার্ব কি বসতে পারে আলাদা করে? সাবজেক্টও আলাদা করে বসবে? ব্যাপারটা কি? আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরো আমি লিখলাম ব্রেকআউট। ব্রেকআউট, ব্রেক মানে ভেঙে ফেলা, আউট মানে বাইরে। ব্রেকটা ভেঙে ফেলা মানে একটা ভার্ব, অবশ্যই ভার্ব, আর আউটটা কি? একটা প্রেপোজিশন, তাই তো? প্রেপোজিশন, আউট মানে বাইরে। কিন্তু ব্রেকআউট একসঙ্গে যখন আমরা বসাই তখন মানেটা কি হয়? তোমরা যারা ফ্রেজাল ভার্ব পড়েছো 9, 10, 11, 12, তোমরা প্রত্যেকে ফ্রেজাল ভার্ব পড়েছো, এইটাও ফ্রেজাল ভার্ব রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যে ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, স্প্রেড করা কোনো কিছু, তাই তো? তাহলে এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল কথাটা কিন্তু ফ্রেজ থেকেই এসছে। তবে আমরা এটাকে ফ্রেজাল ভার্ব বলতে না বলে আমরা কিন্তু বলতে পারি ভার্ব ফ্রেজ, উল্টে, ঠিক আছে? একটা ভার্ব ফ্রেজ। এ কি ফ্রেজ ছিল তাহলে?
ইন আওয়ার টাউন মানে কি আমাদের শহরে, মানে কি একটা জায়গার নাম বলছে। আমরা পড়েছিলাম অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ সাপোজিশন, অ্যাডভার্ব অফ রিজন। আমি এই জন্যই বলছিলাম প্রথমে যে পার্ট অফ স্পিচ নিয়ে একটু কিন্তু নলেজ থাকা দরকার। একটা জায়গায় বলতে সেটা কিন্তু একটা অ্যাডভার্ব বোঝায়। বাংলায় যদি আমি একটু বলে দিই, অধিকরণ কারক। অ্যাডভার্ব মানে বাংলায় অধিকরণ। তাহলে স্থান আধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ মনে পড়ছে তোমাদের একটু একটু। স্থানাধিকরণ, তাহলে স্থান বলতে একটা জায়গা। তাহলে ইন আওয়ার টাউনটা ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা ছিল ভার্ব ফ্রেজ, বা আমরা সেটাকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে চিনে এসেছি ইংলিশ গ্রামারে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি ফ্রেজ। তাহলে ফ্রেজে আমরা সাম আপ করতে পারি কী করে, যে কতগুলো শব্দ থাকবে কিন্তু তার একটা মিনিং থাকবে। কিন্তু একটা ব্যাপার এখানে বলে দিই, কমপ্লিট মিনিং কিন্তু হবে না। যদি আমি একটা সেন্টেন্স বলি যে ধরো আমি বললাম যে আমাদের শহরে কলেরা ছড়িয়ে পড়েছে, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে সাবজেক্ট পাচ্ছি আমরা, ভার্ব পাচ্ছি একটা, সব কিন্তু একসঙ্গে পাচ্ছি। কিন্তু ফ্রেজে কি, ভার্ব একটা রয়েছে এখানে, ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, কিন্তু একসঙ্গে কিন্তু সাবজেক্ট পাচ্ছি নেই সেখানে। আবার এখানে কোনো সাবজেক্ট রয়েছে নেই, কি ছড়িয়ে পড়লো, কোনো উত্তর নেই। তাহলে ফ্রেজে কি থাকবে, ইট ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব টুগেদার। মানে আছে কিন্তু কমপ্লিট মানে নেই। আবার ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই। তাই বলছি যে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু পাশাপাশি থাকবে না, তাহলে তখন আমরা তাকে ফ্রেজ বলব। এবার আমরা একটু এই সাইডে যাই, ঠিক আছে, ক্লজের দিকটাতে। এখন আমরা একটুখানি ক্লজ মানেটা কি পেয়েছি, বাক্যাংশ। তাহলে একটা বাক্যের অংশ হবে এটুকু আমরা বুঝতে পারছি, তাই তো, এটুকু ক্লিয়ার আমাদের কাছে। আমরা একটা সেন্টেন্স তৈরি করি, দেখি কেমন বাক্যাংশ হয়। একটা কাজ করি আমরা, এই দুটো ফ্রেজ যে পেলাম, একটা অ্যাডভার্ব ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ, এদেরকে কাজে লাগিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। ধর আমি লিখলাম এখানে, একটা সেন্টেন্স লিখলাম, ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার টাউন। ঠিক আছে, আচ্ছা প্রত্যেককে বলে দিই যে উচ্চারণটা কিন্তু সবসময় ডেঙ্গি, আমরা ডেঙ্গু বলি অনেক সময়, এগুলোকে আমাদের একটু ঠিক করতে হবে। তাহলে একটা জিনিস ছড়িয়ে পড়েছে, কোন জিনিসটা, সেটা হচ্ছে ডেঙ্গি। ছড়িয়ে পড়ার কাজটা কে করছে, ডেঙ্গি। তাহলে ডেঙ্গি আমরা কি পেলাম, একটা সাবজেক্ট। আমরা জানি প্রত্যেকে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে এটা একটা সাবজেক্ট। আচ্ছা, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাই তো। আচ্ছা, ব্রোকেন আউট মেইন ভার্ব। কেন, কারণ ব্রোকেন কেন হয়েছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন থার্ড ফর্ম। হ্যাভ হ্যাজের পর আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসে। আচ্ছা, ইন আওয়ার টাউনটা একটা ফ্রেজ। তাহলে দেখো এখানে দুটো ফ্রেজ আমরা ইউজ করেছি, ব্রোকেন আউট একটা ফ্রেজ আর ইন আওয়ার টাউন একটা ফ্রেজ, দুটো ফ্রেজ আমরা ইউজ করেছি। তার সঙ্গে আমরা কি জুড়েছি, একটা অক্সিলিয়ারি ভার্ব আর একটা সাবজেক্ট। এবার এই পয়েন্টে আমরা একটু লক্ষ্য করি, আর গ্রুপ অফ ওয়ার্ডস এখানেও কিন্তু এর সঙ্গে সিমিলার। এখানেও কয়েকটা শব্দ ছিল পাশাপাশি, এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস আমরা কথাটা পাচ্ছি। তাহলে কয়েকটা শব্দ আমরা পাশাপাশি বসিয়েছি উইথ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। একটা মেইন ভার্ব রয়েছে, একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, দুটো ভার্ব পাচ্ছি আমরা। তাহলে এই ক্রাইটেরিয়াটা কি এই সেন্টেন্সটা ফুলফিল করছে, দেখো তো। ফুলফিল অবশ্যই করছে, কারণ এখানে আমরা কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। সাবজেক্ট ভার্বকে একসঙ্গে থাকলে যদি একটা মিনিং হয় তার, তাহলে কিন্তু সেটা আমরা ক্লজ বলবো বা বাক্যাংশ বলবো। তাহলে একটা সেন্টেন্স কিন্তু ক্লজও হতে পারে। ঠিক আছে, এবার এখানে একটা টুইস্ট আসছে। তোমাদের মনে প্রশ্ন আসবে, সেন্টেন্স আর ক্লজের মধ্যে ডিফারেন্সটা তাহলে কোথায়। তাহলে সেন্টেন্স কিন্তু আমরা ক্লজ বলতে পারি না, অলওয়েজ সেটা কিন্তু ঠিক হবে না। কারণ এই পয়েন্টে এবার আমরা পড়ব, ইট মে অর মে নট হ্যাভ আ কমপ্লিট মিনিং। ঠিক আছে, এর থাকতেও পারে আবার নাও থাকতে পারে একটা সম্পূর্ণ মিনিং। মানে এই যে সেন্টেন্সটা আমরা পড়ছি, ডেঙ্গি হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার টাউন, আমাদের শহরে ডেঙ্গি ছড়িয়ে পড়েছে, এটা একটা কমপ্লিট মানে আছে তো সেন্টেন্সটার। মনে হচ্ছে যে আর কিছু বললে ভালো হতো বা কিছু ইনকমপ্লিট রয়েছে, এটা একটা কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাচ্ছি। তাই এটা একটা যেহেতু ক্লজ, আমরা কি বললাম, সেন্টেন্স হওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্লজও। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আমরা পাচ্ছি, মে নট হ্যাভ কমপ্লিট মিনিং। হয়তো কোনো কোনো ক্লজ এমন দেখব যার কমপ্লিট মিনিং থাকছে না, মানে অবশ্যই থাকবে কিন্তু কমপ্লিট নয় সেটা। আরেকটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো।
আমি লিখলাম আ রেড পেন, একটা লাল পেন, এটা একটা মানে আছে তো, তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসছে এবং মানে আছে। তোমরাই বলো এটা কি হবে? এটা কিন্তু একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, তাই না? এবার আমি এর সঙ্গে একটা সাবজেক্ট আর একটা ভার্ব জুড়ে দিই, কারণ ক্লজের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। আমি লিখলাম হি গেভ মি। এবার দেখো, হিটা কি? সাবজেক্ট, সে যে কাজ করছে তাকে তো আমরা কর্তা বলি, সাবজেক্ট পেয়ে গেলাম আমরা। গেভটা কি? গিভের পাস্ট ফর্ম, দিল, এটা ভার্ব। মিটা আরেকটা অবজেক্ট, আর রেড পেনও আরেকটা অবজেক্ট, এবং অবজেক্ট এবং একই সঙ্গে সঙ্গে একটা ফ্রেজও বটে আর রেড পেন, তাই তো? তাহলে সে আমাকে, আমরা কি কি জানি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট বা কর্ম পাই। তাহলে আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে দেওয়া হলো পেনটা, তাহলে আমার উত্তর আসবে কি? আমাকে। তাহলে আমাকে একটা অবজেক্ট, আর কি দিল? আর রেড পেন, তাহলে এটা আরেকটা অবজেক্ট। দুটো অবজেক্ট রয়েছে সেন্টেন্সটাতে। এবার আমাদের যে ডিসকাশনের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ক্লজ নিয়ে। তাহলে দেখি আমরা এখানে শর্তগুলো পূরণ করছি কিনা দেখো তো। গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, ঠিক আছে? আর কি? ইট মে অর মে নট হ্যাভ কমপ্লিট মিনিং। তাহলে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট মিনিং পাচ্ছি না। সে আমাকে একটা লাল পেন দিল, কমপ্লিট মিনিং। মনে হচ্ছে যে আর কিছু বাকি আছে শুনতে? না, আমরা কিন্তু এটা কমপ্লিট মানে পেয়ে গেলাম। এবার তাহলে মে নট হ্যাভ মানে কি? হয়তো কখনো কখনো থাকবে না, আমরা বলছি সেরকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এর সঙ্গে আরেকটু কয়েকটা পার্ট জুড়ে দিই। ধরো আমি লিখলাম হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছি, ঠিক আছে? এবার দেখো তো সেন্টেন্সটা, হি গেভ মি আ রেড পেন হুইচ আই লস্ট। তাহলে এই পার্টটা আমি কেন জুড়লাম? তাহলে এই প্রথম পার্টটার একটা মানে হচ্ছিল সম্পূর্ণ, এই পার্টটাকে আমি আলাদা করে দিই। এবার এই পার্টটাকে তুমি বাদ দিয়ে দাও, হি গেভ মি আ রেড পেন, শুধু আমরা বলি হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছি। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন আসবে যে হুইচ মানে তো কোনটা, আমরা যেটা কেন বলছি? তোমরা যারা পার্ট অফ স্পিচ ভালো করে পড়েছিলে মনে করে দেখো, একটা ছিল কোয়েশ্চেন, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? হুইচ। আবার যখন অন্য একটা সেন্টেন্সের সঙ্গে রিলেশন তৈরি করবে, সম্পর্ক তৈরি করবে, তখন আমরা কি বলবো? সেটাকে রিলেটিভ প্রোনাউন। তখন মানে কিন্তু হয়ে যাবে আর কোনটি নয়, যেটি, ঠিক আছে? হুইচ মানে দুটো হয়, কোনটি বা যেটি। হু মানে দুটো হয়, যে বা যিনি, আবার কে, প্রশ্নর ক্ষেত্রে কে, আর যদি রিলেটিভ সেন্টেন্সে ইউজ করি আমরা তখন কিন্তু যে বা যিনি হয়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু একটু ক্লিয়ার থাকা তোমাদের দরকার। ওই জন্য আমি বলছিলাম পার্ট অফ স্পিচের নলেজটা খুব ইম্পর্টেন্ট হবে এখানে। তাহলে এটার মানে কি হচ্ছে? যেটি আমি হারিয়েছি। এই পার্টটার মধ্যে দেখো তো, একটা সাবজেক্ট আছে আমি, যে কাজ করে সেই সাবজেক্ট, হারানো কাজটা কে করছে? আমি। তাহলে একটা সাবজেক্ট পেয়ে গেলাম। লস্ট, হারিয়ে ফেলা, এটা একটা ভার্ব। তাহলে এখানেও কিন্তু একটা সাবজেক্ট ভার্ব পাচ্ছি। তাহলে তোমরা এখন বলবে এটা কি তাহলে আরেকটা ক্লজ? অবশ্যই এটা আরেকটা ক্লজ। তাহলে দুটো ক্লজ পেলাম এই সেন্টেন্সটায় আমরা, কিন্তু একসঙ্গে যখন মানে করছি আমরা, হি গেভ মি আ রেড পেন হুইচ আই লস্ট, সে আমাকে একটা লাল পেন দিল যেটা আমি হারিয়েছি, ঠিক আছে? এটা একটা একসঙ্গে মানে হলো। কিন্তু এই যে কথাটা আছে বাক্যাংশ, বাক্যের অংশ হবে, তাহলে এই পুরোটা একটা বাক্য এবং এর দুটো অংশ আমরা পাচ্ছি। প্রথম অংশ কি? সম্পূর্ণ, এর কারো সাহায্য দরকার নেই। হি গেভ মি আ রেড পেন, সে আমাকে লাল পেন দিল। কোনো সাহায্য দরকার আছে কারোর? এই একা একাই কিন্তু নিজেই নিজের মানেটা এ ঠিক বজায় রাখতে পারে। কিন্তু এখানে দেখো হুইচ আই লস্ট, যদি আমি এই পার্টটাকে বাদ দিয়ে শুধু বলি হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছি, তাহলে কি আমাদের প্রশ্ন কি আসবে মনে? যে কী হারিয়েছি, তাই তো? তাহলে এর কিন্তু নিজের একটা মানে নেই, কমপ্লিট মানে নেই। মানে একটা আছে যেটা আমি হারিয়েছি, কিন্তু কি হারিয়েছি একটা প্রশ্ন থেকে যাচ্ছে কোথাও। তাহলে এর মানেটা কিন্তু কমপ্লিট নয়, ইনকমপ্লিট। তাই আমরা লিখেছিলাম মে অর মে নট হ্যাভ আ কমপ্লিট মিনিং। তাহলে এই একটা ক্লজ, এই একটা আলাদা ক্লজ, এবং এ সম্পূর্ণভাবে এই পরের ক্লজটা প্রথম ক্লজটার উপর কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে? এবার এই পয়েন্ট থেকে আমরা ক্লজের ক্লাসিফিকেশনটা দেখব। ক্লজকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, নেক্সটটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আর থার্ডটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তিনটে ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম ক্লজের। এবার প্রত্যেকটা ভাগ সম্পর্কে একটু করে আমরা ডিসকাস করি, কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি এর ফাংশনটা সেন্টেন্সে কী।
তাহলে ফার্স্ট পার্টটাকে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা নাম শুনে কিছু কি গেস করতে পারছি? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, যে কমপ্লিটলি কারোর উপর ডিপেন্ড করবে না, নির্ভরশীল নয়, স্বাধীন বাক্যাংশ আমরা বলতে পারি। তাই একে আরেকটা কথায় বলা হয় মেইন ক্লজ। এ কিন্তু একটা সেন্টেন্সের প্রধান অংশ। একে ছাড়া কিন্তু সেন্টেন্স তৈরি হয় না, কমপ্লিট সেন্টেন্স তৈরি হয় না। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূব দিকে ওঠে। দেখো তো, এখানে একটা আমরা সাবজেক্ট পেয়ে গেছি, রাইজেসটা ভার্ব, আর একটা ফ্রেজও রয়েছে সঙ্গে। তাহলে একটা সাবজেক্ট আর ভার্ব একসঙ্গে বসে একটা ক্লজের ক্রাইটেরিয়া তো পূরণ করছেই। আর আমরা যে পড়েছিলাম মে অর মে নট হ্যাভ কমপ্লিট মিনিং, তাহলে এর কিন্তু একটা কমপ্লিট মানে আছে, তাই না? দেখো তো, সূর্য পূব দিকে ওঠে, মনে হচ্ছে যে আর কিছু বাকি রয়েছে এর মধ্যে, ইনকমপ্লিট আছে কিছু। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। তাই আমরা বলেছি আ কমপ্লিট মিনিংফুল ক্লজ অথবা সেন্টেন্স। এই সেন্টেন্স কিন্তু একই সঙ্গে ক্লজও, কারণ কি ক্লজের ক্রাইটেরিয়াও এ ফুলফিল করছে। এর মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্বও আছে। তাহলে এই পার্টটা কিন্তু সেন্টেন্স এবং ক্লজ একই সঙ্গে, এবং এটাকে বলা হয় মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা কি মনে রাখবো, যে মেইন ক্লজ ছাড়া কিন্তু কোনোদিন কোনো সেন্টেন্স তৈরি হবে না। ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বর ক্লজটা একটু দেখি, তাহলে এটাও একটু বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, অনেক সময় আমরা বলে থাকি যে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল মানে কি? প্রধান। একটা এডুকেশনাল ইনস্টিটিউটের যেমন প্রধান থাকেন একজন, তাকে আমরা প্রিন্সিপাল বলি। ঠিক সেরকমভাবে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ একই জিনিস। ঠিক আছে, পরেরটা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাব ক্লজ বলছি না এটাকে আমরা? সাব মানে কি? যেটা মেইন নয়, অপ্রধান। বা ডিপেন্ডেন্ট, এই নামটা শুনে আমরা কি মনে হচ্ছে? এ কারোর উপর ডিপেন্ড করবে। তাহলে এ তো একটা বাক্যের অংশ, ক্লজ তো একটা বাক্যাংশ, তাহলে কার উপর ডিপেন্ড করবে? আমরা কি বললাম, যে প্রিন্সিপাল ক্লজ ছাড়া বা মেইন ক্লজ ছাড়া কিন্তু বাক্য তৈরি হয় না। তাহলে এর যে অংশটা থাকবে, এই কিন্তু এই মেইন ক্লজের উপর কিন্তু ডিপেন্ড করবে কমপ্লিটলি। একটা এক্সাম্পল দিই আমরা। আমি বললাম ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তাহলে আমাদের প্রশ্ন আসবে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, তাই না? কারণ ইনকমপ্লিট সেন্টেন্স, কোনো মানেই হচ্ছে না যদি বৃষ্টি হয়। আচ্ছা, এর সঙ্গে যদি আমি একটা প্রিন্সিপাল ক্লজ জুড়ে দিই, এবার ধরো আমি লিখলাম এখানে আই শ্যাল নট গো। দেখো তো এবার এটা এর সঙ্গে জুড়ে দাও, আই শ্যাল নট গো ইফ ইট রেইনস। আমি যাব না যদি বৃষ্টি হয়। এবার কমপ্লিট সেন্টেন্সটা মনে হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এই যে পার্টটা ছিল, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট অংশ, বা আমরা বলতে পারি অপ্রধান বাক্যাংশ, যে প্রধান বাক্যাংশের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ। একে ছাড়া এ ইনকমপ্লিট। ক্লিয়ার তোমাদের কাছে? আবার দেখো, যদি এই পার্টটাকে বাদ দিয়ে শুধু একে রাখি, আমি আই শ্যাল নট গো, আমি যাব না, তাহলে এ কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি ধরো একটা কথা বললাম যে আমি যাব না, তাহলে কিন্তু সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে, ইনকমপ্লিট নয়। কিন্তু যদি বৃষ্টি হয়, এটা কিন্তু ইনকমপ্লিট। তাই এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং এইটা ডিপেন্ডেন্ট, এই দুটো একসঙ্গে মিলে একটা কমপ্লিট সেন্স তৈরি করলো। ঠিক আছে, তাহলে আমাদের এই পয়েন্টগুলো একটু খেয়াল করি আমরা। ক্যান নট এক্সপ্রেস কমপ্লিট থট, সম্পূর্ণ একটা থট বা মিনিং কিন্তু আমাদের দিতে পারবে না, কেননা আমরা দেখে নিলাম যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, কমপ্লিট নয়। ডিপেন্ডস অন মেইন ক্লজ, দেখো তো এই অংশটার উপর সম্পূর্ণ এ নির্ভর করছে না, একে ছাড়া এ কিন্তু সম্পূর্ণ নয়। আরেকটা কথা রয়েছে, ইউজুয়ালি স্টার্টস উইথ এ বাইন্ডার। বাইন্ডার মানে কি? যে বেঁধে রাখে কোনো কিছু। এবার এই দুটো সেন্টেন্সকে বাঁধার কাজটা কে করছে? এই ইফ শব্দটা। ইফ কিন্তু একটা বাইন্ডার। ঠিক আছে, ইট রেইনস কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ক্লজ। ইটটা হচ্ছে নাউন, ইটটা হচ্ছে একটা সাবজেক্ট, আর রেঞ্জটা হচ্ছে ভার্ব। তাহলে এই কিন্তু একসঙ্গে একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা এবং এই ক্লজটাকে একসঙ্গে জুড়ছে কে? ইফ। তাহলে ইফ হচ্ছে বাইন্ডার। কতগুলো বাইন্ডারের নাম এখানে লেখা রয়েছে। প্রথমে WH ওয়ার্ডস, মানে কি? হু, হুইচ, হাউ, হোয়াট, হোয়ার, এই শব্দগুলো, হোয়েন, WH দিয়ে যেগুলো শুরু হচ্ছে। দ্যাট, অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, ফর, টিল, আনটিল, আনলেস। আনলেস মানেটা তোমাদের জানা আছে তো? আনলেস মানে হচ্ছে ইফ নট, মানে কি? যদি না। ধরো আমি বললাম যদি আমি পড়াশোনা না করি, আমি পরীক্ষা ফেল করব। ইফ আই ডু নট স্টাডি, আই উইল ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, তাহলে ইফ নটটাকে না বলে আমরা আনলেস কথাটাও বলতে পারি। আমরা বলতে পারি আনলেস উই স্টাডি
উই উইল ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, এইভাবেও আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি ডিপেন্ডেন্টের, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা লিখেছি হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছি। আবার ইনকমপ্লিট পার্ট, তাহলে এ কিন্তু কার উপর ডিপেন্ড করবে, কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর। তাহলে দেখি এর সঙ্গে আরও কিছু জুড়ে দিই আমি। দেখো, আমি বললাম ইউ গেভ মি আ পেন হুইচ আই লস্ট। এবার কমপ্লিট, তুমি আমাকে একটা পেন দিয়েছিলে যেটা আমি হারিয়েছি। তাহলে দেখো তো, ইউ গেভ মি এ পেন কিন্তু অটোমেটিক্যালি একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, এর কারোর সাহায্য প্রয়োজন নেই। তুমি আমাকে একটা পেন দিয়েছিলে, ঠিক আছে, কারোর প্রয়োজন নেই, একদম কমপ্লিট সেন্স তৈরি করছে একটা। কিন্তু হুইচ আই লস্ট যখন বললাম, এটাকে বাদ দিয়ে এর অস্তিত্বটা দেখো তো, যেটা আমি হারিয়েছি এর কোনো মানে হয় না। প্রশ্ন আসবে কি, কোনটা হারিয়েছো, কি হারিয়েছো, তাহলে সেই পার্টটা কিন্তু এটা। তাহলে এও কিন্তু সম্পূর্ণভাবে এই মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আশা করি তোমাদের কাছে ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা ক্লজ রয়েছে যাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। কোঅর্ডিনেট মানে হচ্ছে একটা আরেকটার সঙ্গে জুড়ে থাকবে সবসময়। দেখি জিনিসটা কি জিনিস, দেখো কি লেখা আছে, আ মেইন ক্লজ জয়েন্ট উইথ আনাদার মেইন ক্লজ। তাহলে একটা মেইন ক্লজ থাকবে, প্রধান অংশ, যে অন্য একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজের সঙ্গে জুড়ে থাকবে। অর সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে মেইন ক্লজের সঙ্গে জুড়তে পারে, আবার সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে জুড়তে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, একটা মেইন ক্লজ যে আরেকটা মেইন ক্লজের সঙ্গে বা অন্য একটা সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে একসঙ্গে জুড়ে থাকবে, এবং উইথ ক্লজ কি দিয়ে জয়েন করা হবে সেগুলোকে, উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স। লিঙ্কার্স কি জিনিস, লিঙ্ক মানেও কিন্তু যুক্ত করা। তাহলে একটা পার্টকে আরেকটা পার্টের সঙ্গে যুক্ত করবে কয়েকটা শব্দ। সেই শব্দগুলো কি, বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ করেই কিন্তু কোঅর্ডিনেট ক্লজ তৈরি করা হয়। অ্যান্ড, বাট, অর। ঠিক আছে, এবার অরের মধ্যে আইদার অর, নাইদার অর নরও আসতে পারে, আবার তোমার অ্যান্ডের মধ্যে বোথ অ্যান্ডও আসতে পারে, বাটের মধ্যে বাট নট অনলি বাট অলসো আসতে পারে। তাহলে এই তিনটে শব্দ মোটামুটি থাকবে, তাহলে দুটো বা দুয়ের বেশি ক্লজকে আমরা জুড়তে পারবো, এবং সেই পার্টটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমরা। হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। কি বললাম, সে ধনী কিন্তু সে অসুখী। তাহলে এটা কিন্তু বাট দিয়ে যোগ করছি, দেখো তো, দুটো ক্লজকে, দুটোই কিন্তু সম্পূর্ণ। হি ইজ রিচ, ঠিক আছে, একটা কমপ্লিট সেন্টেন্স। আবার আমি বললাম হি ইজ আনহ্যাপি, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ ছিল বা মেইন ক্লজ ছিল। সেটাকে আমরা কি দিয়ে জুড়লাম, বাট দিয়ে জুড়ে একটা আলাদা মিনিং তৈরি করলাম। সে ধনী কিন্তু অসুখী। আরেকটা সেন্টেন্স দিয়ে দিই, অ্যান্ড দিয়ে একটা জুড়ে দেখি আমরা। হি সিংস, সে গান করে। অ্যান্ড শি ডান্সেস, এবং সে নাচ করে। তাহলে একজন গান করে, একজন নাচ করে, দুটোকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, এও একটা প্রিন্সিপাল ক্লজ ছিল। সে গান করে, একটা কমপ্লিট সেন্টেন্স, কোনো কিছু ইনকমপ্লিট নয়। আবার আমি যদি বলি সে নাচ করে, তাহলে এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এই দুটো মেইন ক্লজকে জুড়লো কে, অ্যান্ড। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে এখানে, যদি আমি লিখতাম হি ইজ রিচ বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু অসুখী, হি ইজটাকে বাদ দিই, তাহলে দেখি হয় কিনা। তাহলে কিন্তু সেটা আর কোঅর্ডিনেট ক্লজ হবে না ডিয়ার, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু মেইন ক্লজ। কেন? কারণ আমরা কি বলেছি, একের বেশি মেইন ক্লজকে যুক্ত করবে, বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের সঙ্গে যুক্ত হবে। তাহলে ক্লজ হতে গেলে কি হতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে। এক্ষেত্রেও একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, তখনই তো আমরা বলবো এখানে দুটো ক্লজ রয়েছে। যদি আমরা শুধু আনহ্যাপি কথাটা এখানে জুড়ে দিতাম, তাহলে মিনিং একটা তৈরি হতো, কিন্তু সে কিন্তু কোঅর্ডিনেট হতো না, কারণ সে জাস্ট একটা শব্দকে জুড়েছে এই ক্লজটার সঙ্গে। আনহ্যাপি শব্দটাকে বাট দিয়ে জোড়া হয়েছে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবো সবসময়, যে অ্যান্ড, বাট, অর থাকলেই কিন্তু সে কোঅর্ডিনেট ক্লজ নয়। যদি অন্য একটা ক্লজকে যুক্ত করে সে মেইন ক্লজের সঙ্গে, তাহলে তখন কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই আমরা, যেখানে সাবঅর্ডিনেট ক্লজ একটা যুক্ত হবে মেইন ক্লজের সঙ্গে। ঠিক আছে, একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাজ শি ইজ সিক, অ্যাজ মানে যেহেতু, যেহেতু সে অসুস্থ, এবং দ্য ডক্টর টোল্ড হার টু টেক রেস্ট, ডাক্তার তাকে বলেছেন রেস্ট নেওয়ার জন্যে।
শি ক্যান নট গো ফর দ্য পিকনিক, সে পিকনিকে যেতে পারলো না। ঠিক আছে, তাহলে এটা একটা কমপ্লিট মিনিং হচ্ছে তো, সে অসুস্থ, ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে, তাই সে পিকনিকে যেতে পারলো না। তাহলে এই যে সেন্টেন্সটা লিখলাম পুরো, এটাও কিন্তু একটা কোঅর্ডিনেট ক্লজের উদাহরণ, কারণ অ্যান্ড দিয়ে দুটো ক্লজকে আমরা যুক্ত করছি। অ্যাজ শি ইজ সিক, দেখো তো, যেহেতু সে অসুস্থ, এই পার্টটা কি কমপ্লিট? আমি বললাম যেহেতু সে অসুস্থ, তাতে কি হয়েছে? তাহলে একটা ইনকমপ্লিট সেন্স কিন্তু এ আমাদের শো করছে। তাহলে অ্যাজ শি ইজ সিক এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু ডিপেন্ডেন্ট অংশ কার উপর ডিপেন্ড করবে? কোনো একটা মেইন ক্লজের উপর। দেখো, এবং দ্য ডক্টর টোল্ড হার টু টেক রেস্ট, এটা কিন্তু অটোমেটিক্যালি একটা কমপ্লিট সেন্টেন্স। যদি আমি বলি ডাক্তার তাকে রেস্ট নিতে বলেছে, ঠিক আছে, কমপ্লিট সেন্টেন্স একটা। আবার আমি বললাম সে পিকনিকে যেতে পারে না, তাহলে এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আমি ধরো বললাম সে পিকনিকে যেতে পারে না, তাহলে এই এতগুলো ক্লজকে যুক্ত করছে কি একটা অ্যান্ড, এবং একটা কমপ্লিট মানে ওভারঅল তৈরি করছে। তাহলে এই কিন্তু একটা কোঅর্ডিনেট ক্লজের উদাহরণ। আশা করি তোমাদের কাছে মোটামুটি ক্লজের এই পার্টটা কমপ্লিট। আচ্ছা, এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে, কিন্তু আজকের ক্লাসে আমরা আর বেশি এটাকে লম্বা করব না, কারণ ক্লাসটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরাও বোর ফিল করবে, অনেক ইনফরমেশন চলে আসবে তোমাদের সঙ্গে মাথায়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের কাজ কিন্তু আমাদের এখানেই শেষ। আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। সাবঅর্ডিনেটের 3টে ভাগ রয়েছে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, যেগুলোতে আমরা কিন্তু ভীষণ কনফিউজড হই ডিফারেন্সিয়েট করতে। তাহলে এই পার্টটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে ডিয়ার, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর থ্যাংক ইউ অল।